আজকে এখানে গোবিন্দ দামের স্বরূপ পরম পূজনীয় বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহোদয়ের তিরোধান দিবসকে স্মরণ করে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন, আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম, এর আগেও আমি এসেছিলাম এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য, এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। এখানে শুধু রক্তদান শিবির নয়, এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে এবং শুধু ডাক্তারবাবুরা এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না, যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত আছেন, এই মন্দিরের সাথে জড়িত, তারাও কিন্তু এর সাথে যুক্ত হন। তারাও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, সেটা কিন্তু ওনারাও পান। কাজে এই ধরনের যে আয়োজন ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এখানে এই আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম এবং যারা শিশু গৃহগুলি আছে সেখানেও আমার কাছে যা খবর আছে মাঝে মাঝে বস্ত্রদানও করা হয় এবং প্রয়োজনীয়তা যে সহায়তা সেটাও করা হয়। শুধু তাই নয়, যখন বৃদ্ধাশ্রমের সমস্যা হয় সেখানেও এই আশ্রম থেকে ওখানে ওনারা পৌঁছে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। সত্যিই যা এই ধরনের যে মন্দির এবং যে প্রতিষ্ঠান থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। সরকার সব করবে বা সরকারের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী ফলো করে অনেক সময় অসুবিধা হয়, সেখানে কিন্তু এই ধরনের যে মন্দির বা প্রতিষ্ঠান তারা কিন্তু সরকার যাওয়ার আগেই ওনারা কিন্তু পৌঁছে যান। এর জন্য এটা আমাদের জন্য একটা সুবিধা হয়। তো আজকে এখানে আমার যে পূর্ববর্তী বক্তা যে বলেছেন পুরা বিস্তারিত এখানে উনি আলোচনা রেখেছেন। ত্রিপুরাতে মাঝে মাঝে রক্তের যে সমস্যা আমাদের ব্লাড ব্যাঙ্কে দেখা যায়, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেটা কখন হয় আমরা সবাই জানি যে সারা বছর পেরিনিয়াল একটা ইলেকশন ভারতবর্ষে লেগে থাকে, ত্রিপুরাও তার বাইরে নয়। তো যখনই এই ধরনের নির্বাচন শুরু হয় তখনই দেখা যায় মানুষ যেহেতু ব্যস্ত থাকে, অফিসার থেকে আরম্ভ করে সবাই ব্যস্ত, সেই জায়গায় তখন রক্তের দানের যে বিষয় সেটা অনেকটা ঘাটতি থাকে। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এবং আগামী দিন যখন ওয়ান নেশন ইলেকশন হবে, ওয়ান ইলেকশন হবে, আমরা কিন্তু অনেক দিকে আমরা অনেক সমস্যার থেকে আমরা নিষ্কৃত হব। ফাইল মুক্ত রাখা যায় না, কোনো ডেভেলপমেন্ট করা যায় না, কারণ কোড অফ কন্ডাক্টের সমস্যা হয়। এর থেকে আমরা নিস্তার পাবো নিশ্চিত। এখানে আপনারা সবাই জানেন কোভিডের সময় একটা বিরাট সমস্যা হয়েছে, করোনার সময় মানুষ বেরোতে পারতো না। এরকম মহামারী তো 100 বছর পরে বলছে যে ভারতবর্ষে এসছে। তখন কিন্তু আমরা যখন আহ্বান করলাম, আমি মুখ্যমন্ত্রী হিসেবে আহ্বান করেছিলাম, সমস্ত মানুষ কিন্তু এগিয়ে এসছে। কিন্তু যখন ঘাটতি হয় সাথে সাথে কিন্তু সেটা পূরণ করারও সুবিধা হয়। আর রক্ত এমন একটা উপাদান যে আপনি স্টোর করে রাখতে পারবেন না যে 1 বছর 2 বছরের জন্য। একদিনে আমি 2000-5000 বোতল আমি রেখে দিলাম, সেটা সম্ভব নয়। প্রতিটি রক্তকণা, রক্তের যে সেলগুলো আছে তার একটা নির্দিষ্ট সময় মৃত্যু হয়। এখানে সুবলবাবু বলার চেষ্টা করেছেন যে আমাদের যারা 60 থেকে 65 বছর পর্যন্ত আমরা কিন্তু রক্তদান করতে পারি, এবং পার কেজি বডি ওয়েট যদি আমরা চিন্তা করি সেখানে দেখা যায় পুরুষদের বেলায় আমরা 26 মিলিলিটার আমরা রক্তদান করতে পারি, এবং মেয়েদের বেলায় মহিলাদের বেলায় সেখানে
আমরা সেখানে 16 মিলিলিটার আমরা রক্তদান করতে পারছি। অর্থাৎ আমরা যদি 350 মিলিলিটার রক্ত আমরা দিই, তাহলে উদ্বৃত্ত রক্ত যদি আপনি কেজি হিসাবে আপনি গুণ করেন তাহলে সামান্য। তো সেই জিনিসটা আমাদের অ্যাওয়ারনেস আমাদের করতে হবে, মানুষের কাছে বোঝাতে হবে। এখন কিন্তু মানুষ বুঝে। এখানে একটু আগে আমি যখন জিজ্ঞেস করছি এখানে যারা যারা রক্ত দিচ্ছে, এবং একটু আগেও আমি এখানে আরেকটা জায়গায় আমি গিয়েছিলাম, সেখানেও কিন্তু ওনারা রক্ত দিচ্ছিলেন। যাকে জিজ্ঞেস করি কেউ প্রথমবার, যা অনেকে বলে আমি 35 বার, অনেকে বলে আমি 7 বার 10 বার, এরকম অলরেডি মানুষ অনেক বেশি। আমাদের রেনেসার এখানে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছি। এবং এখানে আমরা গত অর্থ বছরে আমরা দেখেছি নিয়ম হচ্ছে যে পপুলেশনের যে পার্সেন্টেজ, সেই হিসাবে ব্লাড ব্যাংকে রক্ত রাখতে হবে। অর্থাৎ আমরা যদি 40 লাখ লোক আমাদের ত্রিপুরাতে থাকে, তাহলে পার্সেন্টেজের হিসাবে 1% যদি হয়, আমাদের 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। আর গত অর্থ বছরে আমরা 42,000 ইউনিট আমাদের ত্রিপুরাতে ছিল। কাজে ঘাটতি হচ্ছে না, কিন্তু ঠিক সময় প্রয়োজনের সময়ে যেন রক্তটা হয়। জয় রাম, জয় গোবিন্দ। আজকে গণমানি পুরস্কৃত শ্রী রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রদত্ত মহন্ত মহারাজ ভগবতী বন্দ্যোপাধ্যায়ের তিথি উদযাপন উপলক্ষে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই রক্তদান শিবিরে বা রক্তদান উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনি আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের সকলের প্রিয়, রাজ্যের যিনি উন্নয়নের বিচারী বা মুখ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন তিনি এর আগে আমার আগে বক্তব্য রেখেছেন রাজ্যের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক, চন্দন পত্রিকার যিনি কর্ণধার সম্মানীয় শ্রী সুবোধ কুমার দেব মহোদয়, এবং মঞ্চে আছেন আমাদের সঙ্গে এই আসনে যিনি সম্পাদক, আমার খুব প্রিয় শ্রী স্বপন বণিক মহোদয় সহ আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, গুরু ভাই বোনেরা, ভক্তবান ব্যক্তিরা এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা স্বাস্থ্য দপ্তর থেকে এসছেন, ডক্টর এবং স্টাফরা, এবং বিশেষ করে যারা আজকে রক্তদান উৎসবে অংশগ্রহণ করবেন, যারা রক্তদান করবেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ স্বাগত। আমার খুব ভালো লাগছে যার তিরোধান তিথিকে সামনে রেখে আজকের এই রক্তদান উৎসব। আমি আজকে থেকে প্রায় 46 বছর আগে গুরুদেবের নাম ওনার মাধ্যমেই পেয়েছিলাম। কাজে আজকে আমার সৌভাগ্য এই দিন থেকে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। তো রক্তদান মহদান এটা আমরা জানি, এবং এটাও আমরা জানি আমাদের রাজ্যে যে 14টি ব্লাড ব্যাংক আছে, 12টি সরকার অনুমোদিত, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাই রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে। আমি বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় তারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আমি বলবো আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, আজকের পর 2টি রক্তদান অনুষ্ঠানে যাব। আমাদের মুখ্যমন্ত্রীও দরজন রক্তদাতা গেলেও রক্তদান করলেও সেই অনুষ্ঠানে যায়, উৎসাহিত করে। প্রতিটি রক্তদান শিবিরে উনি যান, আমিও চেষ্টা করি রক্তদান মধ্যে উনি প্রতিটি অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি।
তো ওনার আবেদনে সাড়া দিয়ে আমরা দেখেছি সারা রাজ্যের সঙ্গে এই শহরেও সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে এসছে। তাই অঙ্কুশে আজকে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সুব্রহ্ম বলার চেষ্টা করেছিলেন যে বিভিন্নভাবে রক্তদান আমরা আমাদের রাজ্যে অনেকটাই কমে গেছে। আমার যে ধারণা, প্রয়োজনীয় তুলনা হয়তো সবটাই হচ্ছে না, কিন্তু পুরো আমাদের সরকার আসার পর আমি সরকারের সঙ্গে যুক্ত আছি বিভিন্নভাবে, রাজনৈতিকভাবেও প্রাথমিকভাবেও বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যাইও। আমি আগরতলা ক্লাবটা আমি সভাপতি ছিলাম। তো আমার একটা অভিজ্ঞতা আছে যে আগরতলা এবং সারা রাজ্যে ক্লাবগুলি কিন্তু স্বেচ্ছায় তারা এগিয়ে আসেন আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে। বিভিন্ন ক্লাবে আজকেও অনেকগুলি ক্লাবে রক্তদান অনুষ্ঠান হচ্ছে আমাদের আগরতলা শহরে প্রতিদিনই, প্রতিভাবে এবং অনেক ব্যক্তিগতভাবে কিন্তু স্বেচ্ছায় রক্তদান করেছেন ব্লাড ব্যাঙ্কে গিয়ে। তা আমার মনে হয় যে রক্তদানের ক্ষেত্রে ক্লাবগুলি যেমন সদস্য ভূমিকা নিচ্ছে, ব্যক্তিগত উদ্যোগও বা প্রতিষ্ঠায়, এখন আমাদের যেমন জন্মদিন যেটা বলেছেন, মৃত্যুদিনে কিংবা বিবাহ বার্ষিকীতে বা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস, রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস, এরকম বিষয়ে কিন্তু এখন রক্তদান অনুষ্ঠান তখনই হয়, দান করেই কিন্তু কাজটা শুরু করে। তো আমাদের রাজ্যে আমার জানা নেই মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এবং প্রখ্যাত চিকিৎসকও রাজ্যে, এটা আমাদের একটা বাড়তি পাওনা যে স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে ওনার নেতৃত্বে। এই কারণে উনি এই ব্যবস্থার সম্বন্ধে অনেকটাই আমাদের থেকে বেশি অবহিত এবং সঠিক সময় সঠিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ওনার পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। আমার জানা নেই এ রাজ্যে আমাদের সরকার আসার পর যে কোনো রোগী রক্তের অভাবে তার অপারেশন বন্ধ হয়ে গেছে, কোনো রোগী মারা গেছেন রক্তের অভাবে, এরকম আমি শুনিনি। আমাদের রাজ্যের হওয়া সম্ভব না, কারণ আমরা সবাই রক্তদানে এগিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের সময়, দুর্গাপুজোর সময়, করোনার সময় আমরা দেখেছিলাম যে ব্লাড ব্যাঙ্কে রক্ত সরবরাহ কিন্তু পরিস্থিতির জন্য হয়, কিন্তু ধারাবাহিকতা আছে কম আর বেশি। ওখানে কিন্তু কোনো জায়গায় রক্তদান স্বেচ্ছায় বন্ধ আছে আমার জানা নেই। তো তারপর আমি আবেদন করবো, সারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন, ওনার আবেদনকে সারা দিয়ে যেমন সবাই এগিয়েছেন, আগামী দিনেও চিন্তাভাবনা সবাই করবেন। সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যের মানুষ হিসাবে তারা মানব ধর্ম পালন করার ক্ষেত্রে রক্তদানে এগিয়ে আসবে। সরকারের সামনে একটা বড় সমস্যা রক্ত সংকট। দুর্ভাগ্যক্রমে সেই সময় আমার প্রিয় হাসপাতালে প্রতিদিন রক্ত রাখত। এই রক্ত সংগ্রহ করতে আমাকে যথেষ্ট কাজ করতে হয়েছে, যদিও আমরা তাকে শেষ করতে পারি। তো অনেক মানুষ, বহু মানুষ রক্ত দিয়ে আমাকে সাহায্য করেছে। আসলে যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটার প্রতি নজর দেওয়ার মতো কিছু। আমি তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলি যে আমাদের পিএসআর ক্যাম্প আছে, হোমগার্ড বাহিনী আছে, পুলিশ আছে, রাজ্যে বিএসএফ আছে, আসাম লেবার্স আছে, তাদেরকে একটা রিকোয়েস্ট করে মার্শালকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়, করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। চিফ সেক্রেটারিকে আমরা ডেকে ওনাকেও বলি, ওনার চেষ্টাতেই প্রত্যেকটা পিএসআর ক্যাম্পে এবং আসাম লেবার্স ক্যাম্পে ব্লাড ডোনেশন ক্যাম্প চালু। সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি। এরপরে এখন যে সমস্যাগুলো আমি কয়েক মাস ধরে যে ক্লাবগুলিকে বললে ক্লাবগুলি বলে যে টাকা নেই। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে 20-25 হাজার টাকা লাগে। অধিকাংশ ক্লাবেই এই টাকাটা খরচ করতে পারে। কিন্তু 2018 আগে ক্লাবগুলি স্বেচ্ছায় এই কাজটা করতে। 2018 পর আমরা তাদেরকে সেইভাবে গড়ে তুলতে পারিনি, এবং স্বেচ্ছায় এই কাজটা করতে পারি। এবং রক্তদান এই রাজ্যে কিন্তু
একটা আন্দোলনে পরিণত হয়েছিল। ভারতবর্ষের চতুর্থ স্থান হিসেবে ত্রিপুরা স্থান পেয়েছিল। আমরা সেইটাকে ধরে রাখতে হবে, ধরে রাখতে পারলে আমাদের আজকে এই রক্ত সংগ্রহের মধ্যে পড়তে হবে না। একমাত্র মুখ্যমন্ত্রী পারেন নিজের চেষ্টা ক্লাবগুলিকে অনুপ্রাণিত করতে। এর মধ্যে আমরা এই সংকট থেকে বাঁচার জন্য গৌরব আছেন এখানে, গৌরব দাস উনি ব্যবসায়ী এবং শ্রী শাহরিক হাসান নামে সামাজিক সংস্থা 1 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আপনার সোসাইটিকে। এবং রক্তদান যারা করবেন এদের জন্য কিছু রক্ত শিবিরে আয়োজন করার জন্য 20 থেকে 30,000 টাকা এই ব্লাড ডোনার ক্লাবগুলিকে দেবে। এটা ওনাকে আমরাই অভিযোগ করেছি, ওনাকে আমরাই উৎসাহিত করেছি যাতে এই কাজটা হতে পারে। উনি অনেকদিন যেমন ঘুরছিলেন আমার সাথে যে কীভাবে টাকাটা খরচ করতে হবে। প্রথমে ছিল বিদ্যা ক্ষেত্রে আমরা এই টাকা দেবো, কিন্তু পরবর্তী সময় এই সমস্যাটা আমাদের দেশের জ্বলন্ত সমস্যা হিসেবে দেখা যায়। তো ওনাকে রিকোয়েস্ট আমরা করি ওই কাজটা উনি রাজি হয়েছেন, 1 কোটি টাকার চেক উনি দিয়ে দিই। ওনাকে অশেষ অভিনন্দন। আমাদের যে কাজটা এখন করতে হবে সেই কাজটা হলো ক্লাবগুলিকে অনুপ্রাণিত করা। রক্ত আমি ইউরোপের প্রায় সবকটি দেশ ভ্রমণ করেছি। রক্তের জন্য কাউকে রিকোয়েস্ট করতে হয় না। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের পাশেই ব্লাড ডোনেশনের একটা চেম্বার আছে, ডক্টর আছে, আপনাদের লোক থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে রক্ত দিয়েছে। রক্তটা দেওয়াটা প্রয়োজন এই কারণে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সুস্থ করে রাখার জন্য। কারণ 450 লিটার রক্ত দিলে কারোর ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। ইজিলি 450 মিলিমিটার রক্ত করে। এই রাজ্যে 70 দশকের রক্ত আমরা কী করে দিতাম, ম্যান টু ম্যান রুগী থেকে ডাইরেক্ট রুগীকে আমরা রক্ত দিতাম। সেই জায়গা থেকে আমরা আজকে প্রতিটি সাব ডিভিশনে ব্লাড ডোনেশন করার পর রক্ত প্রিজার্ভ করার ব্যবস্থা করা হয়। এই সুযোগটা আমাদের, কিন্তু আমাদের যে সুযোগটা নষ্ট হচ্ছে সেটা হলো মানুষকে উৎসাহিত করা, যুবকদের উৎসাহিত করার জন্য। যুবকদের এই করে উৎসাহিত করার জন্য তার জীবনের জন্য, তার জীবন ক্যান্সার না আসা, তার জীবনে হার্ট অ্যাটাক না আসা, এইগুলি থেকে বাঁচার জন্যই আমাদের রক্ত দান করা উচিত। একজন মানুষের রক্ত তার সারা জীবন কিন্তু এই রক্ত থাকে না, 120 দিন বা 125 দিন রক্ত থাকে, সেটা পরে রক্ত অটোমেটিক এই রক্ত নষ্ট হয়ে যায়, পচে যায়। এই রক্ত পচে যাওয়ার থেকে আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে এগিয়ে আসতে পারি। এই কাজটাকে আমাদের যুবকদের বুঝতে হবে আমাদের জন্য। আজকে আমি অন্য রাজ্যে দেখেছি এখন যে বাড়ি করে কারো জন্মদিন উপলক্ষে রক্তদান হয়, কারো ম্যারেজ ডে উপলক্ষে রক্তদান হয়। এই জায়গাটিতে আমরা বসতে চাই।